হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাক। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের যে আমাদের ক্লাস, সেই ক্লাস হচ্ছে সিডিপির উপরে। এর আগের দিনে আমরা যে ক্লাসটি করেছিলাম সেটা ছিল আমাদের ওয়ান ডে ওয়ান কনসেপ্ট উইথ ওয়ান কোশ্চেন। তো আজকে সিডিপির আমরা যে কন্টিনিউ এর আগে দুটো ক্লাস করেছি সেই তারই কন্টিনিউ, এবং আজকের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে আমাদের প্রক্ষোভিক বিকাশ অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট। তো ইমোশনাল ডেভেলপমেন্ট আমাদের যে প্রাইমারি সিলেবাস সেই গ্রোথ এবং ডেভেলপমেন্ট তারই একটি পার্ট। ডেভেলপমেন্টেরই একটি পার্ট হচ্ছে বিভিন্ন প্রকার ডেভেলপমেন্ট আছে, এবং বিভিন্ন প্রকার ডেভেলপমেন্টেরই একটি পার্ট হচ্ছে আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? সো এই টপিক শুরু করার আগে আমরা বলি যে আমাদের প্রাইমারি টেটের যে পেইড ক্লাস, সেই পেইড ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা সেই ক্লাসে জয়েন হতে চাও তোমরা তারা এখান থেকে জয়েন হতে পারবে। তো ক্লাসের শেষে আমাদের এগুলো বিশেষত্ব বিষয় থাকবে যে যেখানে আমাদের এই ক্লাসে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের করানো হবে। ঠিক আছে? তো আজকের টপিক আমরা শুরু করে দিচ্ছি প্রক্ষোভিক যে বিকাশ, সেই প্রক্ষোভিক বিকাশের কথা। দেখো, প্রক্ষোভ বলতে কি বলছে? ইমোশনাল। আমরা হঠাৎ করে বলি না কোথাতে যে আমি ইমোশন হয়ে পড়ছি বা ইমোশনাল ভাবে আমি বিষয়টাকে ভাবছি। আবেগ দিয়ে ভাবছো, বিবেক দিয়ে ভাবছো না। এবং আবেগ এবং বিবেক আমরা কোথায় কাজে লাগাই সেটা তোমরা ভালো করে জানো। প্রত্যেকটা জন্য তুমি এখানে যেখানে আবেগ কাজে লাগানোর কথা সেখানে আমরা বিবেক কাজে লাগাই, যেখানে বিবেক কাজে লাগানোর কথা সেখানে আমরা আবেগ কাজে লাগাই। সে যাই হোক, তো প্রক্ষোভিক বলছে যে এই যে প্রক্ষোভটা, এই প্রক্ষোভটি কিন্তু এভাবে প্রকাশ পায় না। মানুষের এই প্রক্ষোভটা তার দৈহিক আচরণের সাথে যুক্ত থাকে। কোথায় যুক্ত থাকে? এই প্রক্ষোভটার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা আমাদের যে দৈহিক আচরণ, সেই দৈহিক আচরণের সাথে যুক্ত থাকে এবং তার মাধ্যম দিয়ে প্রকাশ করে। যেরকম দেখো, আমি হাসছি, আমার ভিতরে বা মানে খুশিতে আমি হাসছি, কোন জোক শুনে আমি হাসছি, তো এর বহিঃপ্রকাশটা কিভাবে হবে? আমার ফেস মাধ্যম দিয়ে। এবং এই যে আচরণগুলোকে, এটাকেই বলা হচ্ছে প্রক্ষোভমূলক আচরণ। বুঝতে পারছো? তো এই যে প্রক্ষোভমূলক আচরণ, এই প্রক্ষোভমূলক আচরণগুলোকে বলছে আমার, এগুলো কিন্তু ব্যক্তির জন্ম থেকে আর কি পরিবর্তন হতে থাকে। অনেকে মনোবিজ্ঞানী বলেছেন যে জন্মের সময় দুই একটি আবেগ মানে প্রক্ষোভ থাকে আমাদের একজন শিশুর মধ্যে, বাট সেটা ধীরে ধীরে কি হয়? বিকাশ হয় এবং সেটি বিভিন্ন পার্টে বিভক্ত হয়ে যায়। তো এই যে জন্ম থেকে ব্যক্তির দু তিনটি থাকছে প্রক্ষোভ, এবং সেটি যে পরবর্তীকালে ডেভেলপ হচ্ছে, এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটিকেই বলা হচ্ছে আমার প্রক্ষোভের মূলক বিকাশ। কি বলা হচ্ছে? এদিকেই বলা হচ্ছে আমার প্রক্ষোভমূলক বিকাশ। আমরা দেখবো সেই প্রক্ষোভমূলক বিকাশকে। দেখো, যেরকম আমাদের আনন্দ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা, ভয়, রাগ, হিংসা, এগুলি প্রভৃতি কি? এগুলো এক এক ধরনের প্রক্ষোভ আমাদের। তাহলে তোমাকে যদি কোশ্চেন দেওয়া হয় যে এগুলির মধ্যে কোনটি প্রক্ষোভ এবং কোনটি প্রক্ষোভ নয়, প্রক্ষোভ বলতে কি কি বিষয়গুলোকে বোঝায়, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই বলতে পারবে। আর দেখো, আমাদের ইমোশনাল ডেভেলপমেন্টটা কেন জরুরি? দেখো, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা খুব কনসেপ্ট যেটা হয়, যে আমার যে ইমোশনাল ইন্টেলিজেন্স সেটা কি করা? ইমোশনাল ইন্টেলিজেন্স মানে এই নয় যে আমি আমার ইমোশনকে কন্ট্রোল করছি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আমি আমার ইমোশনটাকে কেমন ভাবে ম্যানেজ করছি, আমার প্রক্ষোভটাকে কেমন ভাবে ম্যানেজ করছি, এটাই। তাহলে এটা ডেভেলপমেন্ট কেন দরকার? না, তোমার জীবনকে সুন্দর করে তোলার জন্য এই যে ইমোশনাল ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা দরকার। এবং যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে যে বিষয়ে যে ইমোশনটি প্রয়োজন সেটি বহিঃপ্রকাশ করানো দরকার। ঠিক আছে? তাহলেই সুন্দর একটা সুস্থ জীবনের বিকাশ বা জীবন চলতে থাকবে তোমার। ক্লিয়ার? এবং তাহলেই তোমার সুস্থ মন থাকবে, এবং সুস্থ মন সুষ্ঠুভাবে গড়ে তুলবে। অর্থাৎ তুমি যদি তোমার ইমোশনটাকে কন্ট্রোল না করতে পারো, যে জায়গায় কাজে লাগানো সেই ইমোশনটাকে সেটা না লাগাতে পারো, তাহলে কিন্তু হয়তো তোমার মানসিক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হবে বা দেখা যাবে। এবার দেখছি, দেখো, বিভিন্ন ধরনের মানসিক বৈশিষ্ট্য কিন্তু আমাদের এই যে ইমোশন বিশেষভাবে প্রভাবিত করে। যে প্রক্ষোভ তেমনি মানুষের বৈশিষ্ট্য যেরকম আমাদের আচরণকে বিশেষভাবে প্রভাবিত করে, তো প্রক্ষোভ কিন্তু মনের একটি গুরুত্বপূর্ণ দিক, আর যার দ্বারা মানুষের প্রক্ষোভ দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয়, আচরণটা তার নিয়ন্ত্রিত হয়। এবার আমরা নেক্সট দেখছি যে ব্যক্তির জন্মের পর থেকে সব প্রক্ষোভ প্রক্রিয়ার পরিবর্তন হয়, এই পরিবর্তনকে প্রক্ষোভ বিকাশ বলে। আমি বলছি, যে সমস্ত প্রক্ষোভ বা দুই তিনটি ইমোশন শিশুর মধ্যে জন্ম মুহূর্তে থাকে, সেগুলি কি হয়? সেগুলি পরবর্তীকালে পরিবর্তিত হতে থাকে।
এবার আমরা দেখে নিব যে বিভিন্ন মনোবিদ জন্ম অবস্থায় যে প্রক্ষোভগুলোকে বলেছেন সেই প্রক্ষোভগুলো কি কি। সুসান আইজেক তিনি বলেছিলেন কি, যে জন্ম অবস্থায় একজন শিশুর মধ্যে 4 ধরনের প্রক্ষোভ থাকে। 4 ধরনের প্রক্ষোভ আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে কি ভয়, শিশু দেখলে আমাদের ভয় করবে। দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের এই যে ভয় করছে শিশু, ক্লিয়ার। নেক্সট বলা হচ্ছে আমাদের রাগ, কারো কম কারো বেশি। যার রাগ বেশি সে হয়তো বেশি শান্ত হয়, অনেক সময় সে হয়তো মনের দিক থেকে সুস্থ হয়, বা মনের দিক থেকে বলি যার রাগ যত বেশি সে মনের দিক থেকে ততটাই ভালো। এটা আমরা বলে থাকি। রাগও হয়ে থাকে, কখনো মাথায় আগুন জ্বলে হয়ে থাকে, বুঝতে পারছো? এগুলো এক ধরনের ইমোশন, ভালোবাসা, এটাও একটা। এরপর বলা হচ্ছে ঘৃণা। তাহলে সুসান আইজেক বলছেন যে রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা। বাট পরবর্তীকালে এটার যখন ডেভেলপমেন্ট হয়ে থাকে তখন ভয় কি ধরনের ভয়, কম ভয় পাচ্ছি, বেশি ভয় পাচ্ছি, ভূতের ভয় পাচ্ছি না মানুষের ভয় পাচ্ছি, ভয়ে আমার কেমন হচ্ছে, গা শিওরে উঠছে না কি উঠছে, এগুলো পরবর্তীকালে ডেভেলপ হতে থাকছে। ভয়টা কিসের ওপর, ক্লিয়ার? তাহলে সুসান আইজেকের মধ্যে 4 ধরনের প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া। তোমাকে যদি বলা হয় যে একজন শিশুর যে প্রক্ষোভ, সেই প্রক্ষোভ কি জন্ম থেকেই নিবদ্ধ থাকে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি সেটার বিকাশ হতে থাকে না বিকাশ হয় না, না রোধ হয়ে থাকে? তাহলে অবশ্যই এটি বিকাশ হতে থাকে। ঠিক আছে, ঘৃণা, ভাল লাগছে না আমার কোনো বিষয়, সেই জিনিসটা। এবার বলা হচ্ছে মনোবিদ কেব্রিজের মতে সদ্যজাত শিশুর পৃথিকী উদ্দীপকের যে পৃথকীকরণ, সেই পৃথকীকরণ করে না, প্রতিক্রিয়া ফলে অনুপৃথকীকরণ হয় না। মেন কথা হচ্ছে যে সদ্যজাত শিশুর উদ্দীপকের পৃথকীকরণ করতে পারে না। 3 মাস বয়সে প্রক্ষোভগুলো বলি, যে প্রক্ষোভগুলো থাকে সেগুলো পরিবর্তন শুরু হয়, ডিভাইডেশন হচ্ছে তখন। বুঝতে পারলে কেমন? যে প্রাথমিকভাবে তাদের মধ্যে আনন্দ এবং দুস্থ ভাব এই দুটো থাকে। কোনো জিনিস দেখলে আনন্দ পারবে, বা কোনো জিনিস তার খিদা লাগলে কান্না করবে বা যাই করবে, এইসব করবে, বা দুঃখ বা দুস্থ পাবে এটা। পরবর্তীকালে যে আনন্দবর্তী, উচ্ছ্বাস এবং স্নেহ, দেখো দুটোই কিন্তু আনন্দ। যখন তুমি স্নেহ করছো এটা এক ধরনের আনন্দ, আর যখন উচ্ছ্বাস হচ্ছে তোমার সেটাও কিন্তু, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। স্নেহ তুমি অন্য কাউকে স্নেহ করছো, তোমার প্রতি পাচ্ছে, উচ্ছ্বাস মানে তুমি নিজে উল্লাস হচ্ছ। তো এই আনন্দবোধটা পরবর্তীকালে কি হচ্ছে না, দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে, একটা হচ্ছে উচ্ছ্বাস আর একটা হচ্ছে স্নেহ। তাহলে এটাই ডেভেলপ হচ্ছে ভবিষ্যতে। প্রথমে তো আনন্দবোধ থাকছে, কিন্তু পরবর্তীকালে সেটা উচ্ছ্বাস এবং স্নেহে পরিবর্তিত হচ্ছে এইভাবে। আর দুস্থতাবোধ কি হচ্ছে প্রথমে, পরে রাগ এবং ভয় ও বিরক্তি, এই তিনটাতে ডিভাইডেশন হয়ে যাচ্ছে দুস্থতাবোধ। তো এগুলোই কি হয়, পৃথকীকরণ হয়। এই পৃথকীকরণটাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওয়াটসনের মতে বলছে আরো যে সদ্যজাত শিশুদের মধ্যে 3 রকম আবেগমূলক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, মানে ইমোশনের কথা বলছে, লক্ষ্য করা যায়। কি? একটা বলা হচ্ছে ফিয়ার, ভয়। তারপর বলা হচ্ছে কি, এখানে ভয় কি হয়েছিল, ভয়টা কি ছিল এর আগে, দুস্থতাবোধ, রাগ, একটু তখন ওই বলেছিল, বাট ভয়টা দেখা যায়। আর একটা কি দেখা যায়, রাগ, অ্যাঙ্গার। কি দেখা যায়, রাগ দেখা যায়, যেটা আমরা একটু আগে পড়লাম, অ্যাঙ্গার ইস্যুটা এই ওয়াটসনের মধ্যে। আরেকটা হচ্ছে লাভ, ভালোবাসা, যেটার কথা বলা হচ্ছে একটু আগে দেখলাম। উনি সুসান আইজেক 4 ধরনের বলেছিলেন, বাট ওয়াটসন বললেন 3 ধরনের। বুঝতে পারলে? তাহলে আমাদের এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে, এর উপর বেস করে আমাদের কিন্তু কোশ্চেন। এবার মেইন কথা হচ্ছে শিশুর আর বয়স্কদের মধ্যে প্রাক্ষবিক বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি কি। শিশুর আর মধ্যে বয়স্কদের মধ্যে প্রাক্ষবিক বৈশিষ্ট্যটা হচ্ছে যে শিশুদের কি বলতো, প্রক্ষোভটা অনিয়ন্ত্রিত তাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তীব্র, যার ফলে ওরা শিশু। কিন্তু যারা বয়স্ক বা যাদের বোঝার ক্ষমতা হয়েছে তারা সেই ইমোশনটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তার ফলে যে জায়গায় সঠিকভাবে করা দরকার সেটি করতে হবে, অপেক্ষাকৃত কম তীব্র, স্বল্পস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী। প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া সদা পরিবর্তনশীল। দেখো, খানিকক্ষণে হাসছে, খানিকক্ষণে কাঁদছে, অপেক্ষাকৃত কম অপরিবর্তনশীল। এটা বেশিরভাগ আচরণের উৎস হচ্ছে এদের, বেশিরভাগ যদি শিশু আচরণ করে সেটা প্রক্ষোভের উপর ডিপেন্ড করে। আর প্রক্ষোভ নিয়ন্ত্রিত আচরণের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে বয়স্কদের। প্রতিক্রিয়া শিক্ষার্থী সহজে পরিবর্তন করা হয় যায়, আর এখানে বয়স্ক জীবনে প্রক্ষোভমূলক প্রতিক্রিয়ার একটি স্থায়ী রূপ দেখা যায়। তাহলে আমরা শিশুর প্রাক্ষবিক বৈশিষ্ট্য এবং বয়স্কদের প্রাক্ষবিক বৈশিষ্ট্যকে আমরা দেখতে পেলাম এবং তাদের ডিফারেন্স দেখতে পেলাম। দেখো, এবার বলা হচ্ছে আমাদের প্রক্ষোভ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে ইমোশনকে নিয়ন্ত্রণ করব, সঠিক জায়গায় কিভাবে কাজে লাগাতে হবে। আত্মপ্রকাশমূলক কার্যাবলীর মাধ্যম দিয়ে, প্রথম বলছে কি সেলফ এক্সপ্রেসিভ টাস্ক, কি কি, যেমন বলা হচ্ছে অভিনয় করা, এর মাধ্যম দিয়ে করা যায় সেটি।
এরপর বলা হচ্ছে বিতর্ক সভা করা, এর মাধ্যম দিয়ে বলছে কি সাহিত্য সভা ইত্যাদি প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে আমাদের আত্মপ্রকাশমূলক কার্যাবলী, যে কার্যাবলীর মাধ্যম দিয়ে তুমি তোমার পার্সোনালিটি প্রকাশ করতে পারো, নিজেকে এক্সপ্রেশন করতে, মানে এক্সপ্রেসিভ করতে পারো সেটি। নেক্সট বলা হচ্ছে আমাদের রসবোধমূলক কার্যাবলী, হিউমারাল টাস্ক কি, এটা হচ্ছে আমাদের আবৃত্তি করা, এটা হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ করা, আরেকটা হচ্ছে আমাদের কৌতুক, জোকস শোনা, বক্তৃতা, এগুলি শিক্ষার্থীদের মধ্যে রসবোধের সঞ্চার করে। তাহলে আত্মপ্রকাশমূলক কার্যাবলী এবং রসবোধমূলক কার্যাবলীর মাধ্যম দিয়ে আমরা কি করি, প্রক্ষোভ নিয়ন্ত্রণ করি। নেক্সট বলা হচ্ছে আমাদের কি, অবাঞ্ছিত প্রক্ষোভ, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমাদের বর্জন করতে হবে, অ্যাভয়েড আনওয়ান্টেড ইমোশন। অল্প বয়সে যাতে শিক্ষার্থীদের অনুবর্তনের মাধ্যমে কি করা যায়, অনুবর্তন যে প্রক্রিয়া আমরা জানি, অনুবর্তনের প্রক্রিয়াটা কি বলা হচ্ছে না, একটি উদ্দীপকের ফলে একটি কি হয়, যখন উদ্দীপকের ফলে কোন একটি উদ্দীপকের ফলে কোন একটি বিশেষ আচরণ হয়, এটা আমাকে কি বলা হয়, অনুবর্তন। তাহলে সেই উদ্দীপককে কন্ট্রোল করা এবং সেই বিশেষ আচরণকে কন্ট্রোল করাই যদি আমরা করতে পারি তাহলে অনুবর্তন করতে পারবো। বুঝতে পারছো, সেই অনুবর্তন ঘটিয়ে আমরা কিন্তু অবাঞ্ছিত প্রক্ষোভটাকে রোধ করতে পারবো। নেক্সট বলা হচ্ছে আমার সঠিক পরামর্শ নির্দেশনা দেওয়া দরকার, যদি কেউ এই ধরনের ইমোশন দেখায় তাহলে প্রপার অ্যাডভাইস এন্ড গাইডেন্স প্রয়োজন হয়। কখনো কখনো মনে হয় আমার জীবনে গাইডেন্স বা অ্যাডভাইস মানে প্রয়োজন নেই, আমি সমস্ত কিছু ঠিক আছে, আমি যা কিছু করছি, কিন্তু কখনো কখনো নিতে হয়। কারণ আমি যখন কোনো কাজ করি বা আমি যখন আমার ইমোশনকে কন্ট্রোল করি বা যাই কিছু করি, তখন আমার হয়তো সেটা কাজ করে না, কিন্তু অন্যজনের কাছ থেকে আমি নিতে পারি। বুঝতে পারলে? তো শিক্ষার্থীর প্রক্ষোভকে সঠিক পথে পরিচালনার জন্য তাকে পরামর্শ এবং নির্দেশনা দান, অ্যাডভাইস এবং গাইডেন্স তোমাকে দেওয়া বা নেওয়া প্রয়োজন। নেক্সট বলা হচ্ছে আমাদের কি, অবসর যাপনমূলক কার্যাবলীর মধ্যে কি, শব্দকোষ তৈরি, বিজ্ঞান সাহিত্য আলোচনা, এই কাজগুলি বলা হয় অবসর যাপনমূলক কার্যাবলী, এবং এগুলোর মাধ্যম দিয়ে আমরা প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার বলা হচ্ছে সৃজনমূলক কার্যাবলী। কি কি সৃজনমূলক কার্যাবলী? কবিতা লেখা, গান করা, গল্প বলা, বিভিন্ন সামগ্রী তৈরি, কলাজ বানানো, আঁকা, সৃজনাত্মক কার্যাবলী আমাদের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এবার আমরা দেখছি এছাড়াও আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ, যে পরিবেশের কারণে আমাদের প্রক্ষোভটি প্রকাশ হচ্ছে বা বহিঃপ্রকাশ হচ্ছে, আমরা সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। সেই পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে যদি আমরা সেই পরিবেশটাই না দিই, তাহলে আমাকে কি করি, সেই পরিবেশটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমি এটাকে করতে পারবো। সঠিক প্রক্ষোভ সৃষ্টিতে যেটা প্রক্ষোভ যে জায়গায় দরকার, সেই সঠিক অনুকূল পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে, তাহলে হবে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখছি প্রক্ষোভ নিয়ন্ত্রণের কি কারণে, এর প্রয়োজন কি, কি কারণে একটা সুস্থ মানসিক সংগঠন তৈরি করার জন্য, হেলদি মেন্টাল হেলথ অফ চাইল্ড। এই প্রক্ষোভ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারবো আমরা, তাহলে কি করতে পারবো না, পড়াশোনা করতে পারবো না। আর এই এডুকেশনের মাধ্যম দিয়ে আমরা প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে শিখবো। ক্লিয়ার? শিশু সুষ্ঠু ও সুষম আচরণ ধারার গঠনের জন্য, কোন ধরনের আচরণ তৈরি করবে, শিশুর পরিণত ব্যক্তিত্বের গঠনের জন্য, এবং শিশু সুস্থ সামাজিকতা গঠনের জন্য। অর্থাৎ যে জায়গায় যে ধরনের ইমোশন বা যে ধরনের রিয়াকশন করা দরকার, সেই ধরনের রিয়াকশন প্রয়োজন আছে। এবং এই নিয়ন্ত্রণ যদি আমরা করতে পারি প্রক্ষোভকে, তাহলে আমি একটা সুস্থ ব্যক্তিত্ব মানুষ বা শিশুর একটি সুস্থ ব্যক্তিত্ব গঠন হবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাই প্রশ্ন উত্তর পর্বে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, ভালো লাগছে। প্রশ্ন উত্তর পর্ব করব, তো তোমরা অবশ্যই লাইক করবে আর অবশ্যই শেয়ার করবে। এবার আমাদের এই রিলেটেড যে প্রশ্ন, সেটি লিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা। মানে আবেগগত বিকাশ যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে, সবচেয়ে ভালো ব্যবস্থাপনা কি বলতে? চারটির মধ্যে শ্রেণীকক্ষের গণতান্ত্রিক পরিবেশ, যেহেতু এটি পিতামাতার কাজ তাই শিক্ষকের কোনো ভূমিকা নেই এখানে আবেগগত বিকাশ করা, দুটা এটা বলছে। নিয়ন্ত্রিত শিক্ষকের শ্রেণীকক্ষের পরিবেশ, নাকি বলছে শ্রেণীকক্ষের স্বৈরাচারী পরিবেশ, মানে ইন্ডিপেন্ডেন্ট রাখা। এনসার যদি দেখি আমরা, শ্রেণীকক্ষের একটা গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা বজায় রাখি, তাহলে হবে আমাদের কি, আমরা এই আবেগটাকে কন্ট্রোল করতে, এটা গণতান্ত্রিক, সবাইকে সমানভাবে দেখা হচ্ছে, এটা গণতান্ত্রিক পরিবেশটা। বুঝতে পারলে? এবার বলা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, দেহের কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথে জীবনের একটি আলোড়িত অবস্থা এবং কাজ করার প্ররোচনাকে দেশ বিকাশ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। নেক্সট বলছে শারীরবৃত্তীয়, সামাজিক, প্রাক্ষবিক
নাকি বলছে কোনোটি। এর অ্যান্সার যদি দেখি অবশ্যই শারীরবৃত্তীয়। দেখো বলছো দেহের কিছু শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথে জীবনের একটি আলোড়িত অবস্থা ও কাজ করার প্ররোচনাকে শারীরবৃত্তীয় বিকাশ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে নিচের কোন স্তরের আবেগগত বোঝাপড়া সঠিকভাবে মেলে। 4-5 বছর বয়সে বলছে শিশুর বিরোধিতাপূর্ণ আবেগগুলি সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং সম্পূর্ণভাবে বুঝতে পারে। বলা হচ্ছে যে 14 বছর এই বয়সে কি হয়, শিশুরা জটিল মানসিক অবস্থা শনাক্ত করতে পারে এবং প্রকাশ করতে লড়াই করে। 3 বলা হচ্ছে উপরের 1 এবং 2, আর বি বলা হচ্ছে তোমাদের যেটা শুধুমাত্র মানে হচ্ছে তোমার এ এবং বি। তৃতীয় বলা হচ্ছে শুধুমাত্র 2 নাম্বার, আর চতুর্থ বলা হচ্ছে উভয় 1 বা 2। এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক? এর যদি আমরা অ্যান্সার দেখি তাহলে শুধুমাত্র 2। 4-5 বছর বয়সে বিরোধিতাপূর্ণ আবেগ প্রগুণগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এবং সম্পূর্ণভাবে বুঝতে পারে। এই বয়সের শিশু কিন্তু সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারেন না, ঠিক আছে। আর 14 বছর বয়সে জটিল মানসিক অবস্থা শনাক্ত করতে পারে। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটিকে দেখার জন্য। আর তোমরা যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ফোন করতে পারবে, ঠিক আছে। এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যে দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করতে পারবে এবং সেখানে তোমাদের যে আপডেট ইনফরমেশন সেগুলো জানতে পারবে। ধন্যবাদ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।